নমস্কার, আমি উর্না। শুরু করছি ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার বুলেটিন প্যারালাল ঝলক। শুরুতেই দেখে নেব ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে খেল সকার। অবশেষে অনিবার্য ঘটনা ঘটেই গেল। ইস্টবেঙ্গলে শেষ হলো কোয়াদ্রাত জামানা। সোমবার সকালে চাপের মুখে পদত্যাগ করলেন স্প্যানিশ কোচ। সকালে ইমামি ও ক্লাব কর্তারা কোয়াদ্রাতকে নিয়ে আলোচনায় বসেন। সেখানেই পদত্যাগের কথা জানিয়ে দেন কার্লেস। তাকে বরখাস্ত করা হলে বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হতো, তাই তার উপর চাপ সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা হলো। সমর্থকরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। উঠে গিয়েছিল গো ব্যাক ধ্বনি। শেষ পর্যন্ত সরেই গেলেন তিনি। যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বোধহয় অন্য কিছু করারও ছিল না বিদায়ী কোচের। সরলেন কোয়াদ্রাত, আসছেন কে? সময় নিয়ে সিদ্ধান্ত নেবে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আপাতত জুনিয়র দলের কোচ বিনো জর্জের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। বিনোই অন্তর্বর্তীকালীন হেড কোচ। কোয়াদ্রাতের পদত্যাগের আগে রবিবারই বিনোর সঙ্গে আলোচনা সেরে রেখেছিলেন কর্তারা। একই সঙ্গে দুটি ঘোষণা করে দেওয়া হলো: কোয়াদ্রাতের পদত্যাগ এবং বিনোর অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব নেওয়া। এটাই জীবন, এটাই স্বাভাবিক ঘটনা। আজ যে হিরো, কাল সে ভিলেন। মাত্র কয়েক মাস আগের ঘটনা। ইস্টবেঙ্গলকে সুপার কাপে চ্যাম্পিয়ন করেছিলেন কোয়াদ্রাত। তখন তিনি সমর্থকদের চোখে হিরো, প্রফেসর, ম্যাজিশিয়ান, স্বপ্নের সওদাগর। আর আজ সেই তিনিই সমর্থকদের চোখে খলনায়ক, কর্তাদের কাছে ব্যর্থ কোচ। উঠল গো ব্যাক ধ্বনি। ভরসা বদলে গেল অনাস্থায়। কিছুই করার নেই, গোটা দুনিয়ায় যে একই নিয়ম। এখন প্রশ্ন, এরপর কি? আপাতত বিনো জর্জ কাজ চালাবেন, পাশাপাশি নতুন কোচ খোঁজাও চলবে। এখানে ক্লাব কর্তৃপক্ষ এবং ইনভেস্টর ইমামি একমত হতে পারছে না। সূত্রের খবর, ক্লাব চাইছে সঞ্জয় সেনকে দায়িত্ব দিতে। সেক্ষেত্রে সঞ্জয় বাংলা দলের কোচ নিযুক্ত হলেও তাকে পেতে সমস্যা হবে না বলেই মনে করছেন ক্লাব কর্তারা। কিন্তু ইমামি কর্তৃপক্ষ চাইছে বিদেশি কোচ। আইএসএলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে এমন বিদেশি কোচকেই চাইছে ইমামি। ভুকোমানোভিচ, ডেস বাকিংহাম, সাইমন গ্রেসানদের মতো 3-4 জন কোচকে নিয়ে আলোচনা চলছে। বেঙ্গালুরুকে এক মরশুমে 3টি টুর্নামেন্টের ফাইনালে তোলা সাইমন গ্রেসানের সম্ভাবনা অনেকটাই। তবে সোমবার রাত পর্যন্ত দুপক্ষের মিটিং চলছে। আশা করা যায় দ্রুতই সিদ্ধান্তে পৌঁছে যাবে ইমামি ইস্টবেঙ্গল। তারা কি বলছেন ইস্টবেঙ্গলের ঘরের ছেলেরা? লাল হলুদের পালাবদল নিয়ে কি প্রতিক্রিয়া অ্যালভিটো মেহতাবদের? ফুটবল লাইফের এটাই হয়, কোচ হোক কিংবা প্লেয়ার হোক, কখন যে স্টার হবে, কখন কি হবে কেউ জানে না। কিছুদিন আগে এই কদরাতকে নিয়ে সবাই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কোচ কিংবা কদরাত কদরাত করে স্লোগানস হচ্ছিল, কিংবা কদরাতে আমাদের ভরসা এইসব হচ্ছিল। কারণ যেহেতু 12 বছর পর একটা সুপার কাপ দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবে। কিন্তু ইস্ট বেঙ্গল বলো, মোহনবাগান বলো কিংবা মোহামেডানস বলো, এটাই তো হয়, রেজাল্ট থাকলে সবকিছু ঠিকঠাক থাকে, কোচ থাকবে। কিন্তু রেজাল্ট যদি উল্টো যদি হয়ে যায় তাহলে কেউ কাউকে স্পেয়ার করবে না। আমার মনে হয় এটাই হয়েছে, অনেকটা আর্লি হয়ে গেছে। কিন্তু যেটা মনে হচ্ছিল, যেটা এক্সপেকটেশন ছিল, যা টিম করেছিল, আমার মনে হয় ভালো রেজাল্ট হওয়া উচিত। প্রথমেই বললাম, রেজাল্ট না পেলে তোমাকে সরে যেতে হবে। যেটা কোচ সম্মান থাকতে থাকতে নিজে আগলে রাখেনি, নিজের জায়গায় সরে গেছে। তবে কোচ গেলেন, এবার ফুটবলারদের দায়িত্ববোধের দিকে তাকিয়ে ওরা। কিন্তু নাও ইটস দ্য টাইম ফর দ্য প্লেয়ার্স টু রিয়ালাইজ কি কোচ নেই কিংবা কোচকে তাড়ানো হয়েছে কিংবা কোচ রিজাইন করে দিয়েছে, তো হু ইজ নেক্সট কিংবা যেই আসবে ওকে আমরা কিভাবে সাথ দেবো, আমরা পারফরমেন্সটাকে রেজ করব। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য প্লেয়ার্স টু রিয়ালাইজ নাও। ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু ভুলভাল প্লেয়ারকে সই করে না। ইস্ট বেঙ্গল জার্সিতে পরে খেলা মানে দে শুড ফিল প্রাউড অফ দেমসেলফ। সো নাও ইটস দ্য টাইম ফর দ্য প্লেয়ার্স টু ডেলিভার। কারণ হচ্ছে কোচেসরা স্যাক হবে, প্লেয়াররা স্যাক হবে না। কোচেসরা রিজাইন করবে, প্লেয়াররা কখনো পারফরমেন্স খারাপ করলে ওরা বলবে না আমার কন্ট্রাক্টটা টার্মিনেট করো। So now it's the time for the players to deliver, to take the responsibilities. Red and yellow jersey টা মানেটা কি ওরা বুঝতে হবে। সাপোর্টাররা দিনের পর দিন কাঁদছে, এগুলো ওদেরকে বুঝতে হবে। So it's time for them to give them more than 100%. পারফরমেন্সের উপরেই কোচ থাকে, ঠিক আছে? কোচ প্লেয়াররা যত পারফর্ম করবে ভালো, কিছুটা তো প্লেয়ারদেরও তো নিজের উপরে নেওয়া উচিত, ব্লেম নেওয়া উচিত। অফকোর্স কোচ রেজাল্ট দিতে পারেনি, কিন্তু ওয়্যার ইজ হিজাজি? আরো প্লেয়ার কি করছিল? তো
তুমি জিকসানকে নিয়ে এসো ঢাকঢোল পিটিয়ে, তুমি যাকে যাকে নিয়ে এসছো তারা কোথায় তাদের পারফরমেন্স? যে এক্সপেকটেশনটা ছিল সমর্থকদের এদের, তাই না? তাহলে শুধু একা কোচকে তো দোষ দিলে হবে না। কার্লেস কোয়াদ্রাতের বিরুদ্ধে একটা স্রোত বইছিল, কিন্তু কেউ কেউ স্রোতের উল্টো দিকে হাঁটছেন। যেমন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, তিনি স্পষ্টই জানিয়ে দিলেন আরেকটু সময় দেওয়া যেত কোয়াদ্রাতকে। কোচ বদল একটা ঠিক আছে, একটা আরেকজনকে সুযোগ দেওয়া, কিন্তু পরবর্তী কোচ এসেও এই যে একটা লিগের মাঝখানে প্রায় যিনি 2 মাস 3 মাস এই টিমটাকে নিয়ে নাচার করেছে বা গত 2-3 বছর ধরে ছিল, ফলে এর কাছে একটা অ্যাডভান্টেজও ছিল। আর ডিসঅ্যাডভান্টেজটা কি আমি বুঝতে পারলাম না, হয়তো টিম খেলতে পারেনি। আমি চাই যে এই মুহূর্তে যে কোচের দায়িত্বে আছে, যে ডেপুটি কোচ ছিল সে হয়তো দায়িত্বে রয়েছে, তার উপরও কিছুদিন ভরসা রাখুক। ইমিডিয়েট একটা বড় বিদেশি এনে হয়তো সাপোর্টারদের চাপে আনতে হতে পারে ভবিষ্যতে। একে দিয়েও কিছুদিন যে চেষ্টা করুক, যে এখন সেকেন্ড ম্যান আছে তাকে দিয়েছি, কারণ সে সেকেন্ড ম্যান টিমটাকে জানে। ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিয়ে অনুশীলন শুরু করে দিলেন বিনো জর্জ। সামনেই রয়েছে জামশেদপুর এফসি ম্যাচ। কোয়াদ্রাত পরবর্তী এখন বিনো জর্জের ওপরই দায়িত্ব। লড়াইটা কঠিন, সেই সঙ্গে জামশেদপুরের ম্যাচেও অনিশ্চিত দলের অন্যতম সেরা ফুটবলার দিয়ামান্তাকোস। চোট রয়েছে তার, সোমবারের অনুশীলনও দেখা যায়নি তাকে। সেই সঙ্গে সল ক্রেসপোকেও জামশেদপুরের বিরুদ্ধে পাওয়া নিয়ে এই মুহূর্তে কোনো রকম নিশ্চয়তা নেই। পরপর 3 ম্যাচ হেরে অনেকটাই চাপে রয়েছে লাল হলুদ ব্রিগেড। আপাতত ভরসা রাখা হয়েছে বিনো জর্জের ওপরই। দলকে টেনে তোলার কঠিন চ্যালেঞ্জ তার ওপরই রয়েছে। এদিনই আবার ইস্টবেঙ্গলের অনুশীলনে এসেছিলেন হীরা মণ্ডল। যদিও তিনি আইএসএলের দলে আসবেন কিনা তা নিয়ে আপাতত মুখ বন্ধ রেখেছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। ইরানে খেলতে যাচ্ছে না মোহনবাগান। সোমবার রাত পর্যন্ত অপেক্ষা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো। দলের 35 জন ফুটবলার চিঠিতে সই করে ক্লাবকে জানিয়েছে নিরাপত্তার কারণে তারা এই মুহূর্তে ইরানে খেলতে যেতে চান না। সেই চিঠির কপি এএফসি, ফেডারেশন ও ট্র্যাক্টর এফসিকে পাঠিয়ে দিয়ে মোহনবাগান জানিয়েছে হয় নিরপেক্ষ ভেন্যুতে খেলা দেওয়া হোক অথবা ম্যাচের দিন পরিবর্তন করা হোক, যাতে ইরানের পরিস্থিতি শান্ত হলে ম্যাচ দেওয়া হয়। তাই আপাতত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ মোহনবাগান ট্র্যাক্টর ম্যাচ হচ্ছে না। সন্তোষ ট্রফিতে বাংলার কোচের দায়িত্বে এসেছেন সঞ্জয় সেন। বাংলার দল গঠনে বরাবর পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। এবার সেই অভিযোগ থেকে মুক্ত হতে চায় আইএফএ। খোদ সচিব অনির্বাণ দত্ত পরোক্ষে অস্বীকার করতে পারলেন না পক্ষপাতিত্বের অভিযোগ। এবার সঞ্জয় সেনকে সামনে রেখে এই অভিযোগ থেকে মুক্ত হতে চাইছে বাংলার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সচিব আশা করছেন সঞ্জয় সেনের হাত ধরে এবার নিরপেক্ষ বাংলার দল নির্বাচন হবে। কারণ আগেও যেটা বারবার প্রশ্ন উঠে উঠছে যে যেই ক্লাবের কোচ সুযোগ পেয়েছে তারা নিজেদের ক্লাবের বেশি প্লেয়ার খেলিয়েছে, বা এই ধরনের একটা কন্ট্রোভার্সি আগাগোড়াই চলে এসেছে। যেহেতু সঞ্জয় সেন কোনো ক্লাবেরই কোচ নয়, আমার মনে হয় প্লেয়ার সিলেকশনটা নিরপেক্ষ হবে এবং যোগ্যতার মানে প্লেয়ার সিলেকশন হবে, এবং স্বাভাবিকভাবে যোগ্যতার মানের ওপরে যদি প্লেয়ার সিলেকশন হয় সেখানে আমি আশা রাখি টিমও ভালো খেলবে। সেই এক্সপিরিয়েন্স থেকে সেইভাবে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। আমরা নিউট্রাল কোচ এনেছি যাতে কোনো পক্ষপাতিত্ব না থাকে। আমরা চেষ্টা করছি একটা সিলেকশন ভালো কমিটি করে সেটা নিয়ে কাজ করার। আমরা আমাদের সেরাটা দেওয়ার সবসময় চেষ্টা করি। অনূর্ধ্ব 17 সাব চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশকে 2-0 গোলে হারিয়ে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিল ভারত। এদিন ম্যাচে প্রথম থেকেই দাপট দেখিয়েছে তারা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের 57 মিনিটে অধিনায়ক মাথের কর্নারে হেডে গোল করেন মোহাম্মদ কাইফ। ম্যাচের একেবারে শেষে দৃষ্টিনন্দন শটে গোল করে ব্যবধান বাড়ান মোহাম্মদ আরবাস। অনূর্ধ্ব 20 এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপের শেষ ম্যাচে জয় পেল ভারত। রবিবার লাওসকে 2-0 ব্যবধানে হারালো তারা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারতের গোয়ারি এবং গাংতের গোলে জয় ছিনিয়ে নেয় ভারত। এদিন ম্যাচ জিতে গ্রুপ পর্বের দ্বিতীয় স্থানে শেষ করল তারা। ফলে মূল পর্বে আর যাওয়া হলো না ভারতের। লা লিগায় ডার্বি ম্যাচে রিয়াল মাদ্রিদকে শেষ মুহূর্তের গোলে রুখে দিল অ্যাটলেটিকো। ম্যাচের ফলাফল 1-1। এদিন এমবাপেকে ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল। তাতে অবশ্য ম্যাচের রাজ ধরতে অসুবিধা হয়নি ভিনিসিয়াস বেলিংহামদের। শুরু থেকেই আক্রমণের ঝড় তুললেও অ্যাটলেটিকোর রক্ষণ ভাঙা সহজ হয়নি। বেশ কয়েকটি ভালো সেভ করেন অ্যাটলেটিকোর গোলকিপার ও ব্ল্যাক। দর্শকদের উত্তেজনার কারণেই এদিন 20 মিনিট বন্ধ ছিল খেলা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন অ্যাটলেটিকোর লোরেন্তে। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হার ম্যানচেস্টার ইউনাইটেডের। টটেনহাম হটস্পারের কাছে 0-3 গোলে বিধ্বস্ত হলো কোচ এরিক টেন হ্যাগের দল। ম্যাচের 3 মিনিটের মাথায় ব্রেনান জনসনের গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফেরার কোনো তাগিদই দেখা যায়নি ম্যানচেস্টার ফুটবলারদের মধ্যে। বরং 42 মিনিটে বাজে ফাউল করে লাল কার্ড দেখেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। সেই সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচের 47 মিনিটে কুলুসেভস্কি এবং 77 মিনিটে সোলাঙ্কির গোলে জয় নিশ্চিত করেন টটেনহাম।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন আরও এক বিশ্বজয়ী ফরাসি তারকা। 2016 ইউরো কাপের সর্বোচ্চ গোলদাতা, এমনকি 2018 বিশ্বকাপের অন্যতম কারিগর আঁতোয়া গ্রিজম্যান এবার দেশের জার্সিকে চিরবিদায় জানালেন। 2014 সালে তার আন্তর্জাতিক কেরিয়ার শুরু। দেশের হয়ে 137টি ম্যাচ খেলে গোল করেছেন 44টি। ঘরোয়া থেকে আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টিতে ভেস্তে গিয়েছি। হাতে মাত্র 2 দিন থাকলেও ভারত কিন্তু জিততে মরিয়া। বাংলাদেশের বিরুদ্ধে বোলিংয়ে যেমন দুরন্ত পারফরমেন্স দেখিয়েছে, তেমনি ব্যাটিংয়েও এদিন ভারতীয় ব্যাটাররা ছিলেন বিধ্বংসী মেজাজে। ভারতের বিরুদ্ধে এদিনই আবার দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ভারতের মাটিতে সেঞ্চুরি করেছেন মমিনুল হক। তবে 233 রানে শেষ হয়েছিল তাদের প্রথম ইনিংস। জবাবে ভারত 285 রানে ইনিংস ঘোষণা করে। ভারতের লক্ষ্য ম্যাচ জয়। সেভাবে শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে লড়াকু মেজাজে ছিলেন অশ্বিন, আকাশদীপরা। চতুর্থ দিন 2 উইকেটও ভারত তুলে নিয়েছে। দিনের শেষে বাংলাদেশের রান 2 উইকেটে 26। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টি-20 মেজাজে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। কানপুরে নতুন বিশ্ব রেকর্ড ভারতের। টেস্টে ক্রিকেট দল হিসাবে দ্রুততম অর্ধশতরান ও শতরানে বিশ্ব রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা এবং যশস্বীর ঝোড়ো ইনিংসে মাত্র 3 ওভারে অর্ধশতরান করে ভারতীয় দল, ভেঙে দিল ইংল্যান্ডের রেকর্ড। সেখানেই অবশ্য থেমে থাকেনি তারা। এরপর দ্রুততম শতরান গড়ে ইতিহাস তৈরি করেছে ভারত। মাত্র 10 ওভার 1 বলে 100 রানের গন্ডি টপকায় টিম ইন্ডিয়া। এর আগে অবশ্য এই রেকর্ড ভারতেরই ছিল। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিল ভারত। এক ম্যাচে জোড়া রেকর্ড করে ইতিহাসে টিম ইন্ডিয়া। কানপুরে নতুন রেকর্ডের মালিক রবীন্দ্র জাদেজা। কপিল দেব, রবিচন্দ্রন অশ্বিনদের তালিকায় নাম তুললেন তিনি। টেস্ট ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসেবে 300 উইকেট ও 3000 রানের মালিক রবীন্দ্র জাদেজা। এদিন বাংলাদেশের বিরুদ্ধে একেবারে শেষ উইকেটটি তুলে নিয়েছিলেন স্যার জাদেজা। খালিদকে সাজঘরে ফেরাতেই 300 উইকেট নেওয়ার মালিক হন তিনি। ভারতীয় হিসাবে তৃতীয় হলেও তিনিই দ্রুততম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন। বিরাট কোহলির মুকুটে নতুন পালক। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাত্র 3 রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেও টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে। আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম 27,000 রানের মালিক বিরাট কোহলি। এই মাইলস্টোনে পৌঁছতে সময় নিলেন 594টি ইনিংস। তার আগেই রেকর্ড ছিল একমাত্র সচিন তেন্ডুলকরের। তিনি 623টি ইনিংস খেলে এই রেকর্ড গড়েছিলেন। 27,000 রান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই এলিট তালিকাতেও জায়গা পাকা করে নিলেন বিরাট। শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশের বিরুদ্ধে কানপুরে নতুন নজির গড়লেন যশস্বী জয়সওয়ালও। ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে তৃতীয় দ্রুততম অর্ধশতরান করলেন তিনি। এদিন ব্যাট হাতে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন যশস্বী জয়সওয়াল। মাত্র 31 বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি। তার আগে এই রেকর্ড রয়েছে কপিল দেব এবং ঋষভ পান্থের। বাংলাদেশের বিরুদ্ধে 51 বলে 72 রানের ইনিংস খেলেছেন যশস্বী। টেনিস থেকে সাঁতার, হকি থেকে দাবা, ফুটবল, ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে এবারে দেখে নেব উইং প্লে। পেরুতে আয়োজিত জুনিয়র শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটিংয়ের আলোচনার কেন্দ্র এখন উমেশের পয়েন্ট কেটে নেওয়া। টিম ইভেন্টে সোনা জিতলেও 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগের ফাইনালে সঠিক সময়ে তিনি রিপোর্ট করতে পারেননি বলেই অভিযোগ। তাই শাস্তিস্বরূপ উমেশের 2 পয়েন্ট কেটে নেওয়া হয়। এই 2 পয়েন্ট কেটে নেওয়ায় তিনি পোডিয়ামে ওঠার সুযোগ হারিয়েছেন। এবারে নানা রকম মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। একটা অসাধারণ অধ্যায় শেষ হচ্ছে, সেটাকে স্মরণীয় করে রাখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। এবার বিদায় বলার সময় হলো। আমার সবচেয়ে পছন্দের ফরম্যাট টেস্ট। আমি আগেও এই কথা জানিয়েছি, যতদিন পারবো টেস্ট খেলবো। এখন এক স্পেলে অনেক বেশি ওভার বল করছি, অস্ট্রেলিয়ায় সেটা কাজে লাগবে। আমি জানতাম না এই গতিতে বল করতে পারি। আমি মনে করতাম যে গতিতে বল করি সেটা স্বাভাবিক। দেবেন্দ্র শর্মা স্যার এবং দিল্লি ক্রিকেটের অনেকে আমাকে বলতো যে আমি 150 কিমি পার ঘন্টা গতিবেগে বল করি, কিন্তু আমি কখনো ওদের কথা বিশ্বাস করতাম না। যেভাবে ভারতীয় মহিলা দল পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিয়েছে তা অতুলনীয়। ভারতীয় মহিলা দলের প্রস্তুতি দেখে আমি খুবই খুশি এবং গর্বিত। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার সেরা বুলেটিন প্যারালাল ঝলক দেখুন প্রতিদিন রাত 10টায়।